আসসালামু আলাইকুম। হাওয়েভার, আশা করি ভালো আছেন সবাই। জি ভালো। হ্যাঁ, ক্লাস শুরুর আগে একটা কোশ্চেন করতে চাই। করেন। আচ্ছা, তিনজনের স্পিডের রেশিও যদি হয় 2:3:4, তাহলে ওদের টাইমের রেশিও কত? এটা কিভাবে বের করে? খুব কঠিন কোশ্চেন করে বলছেন। আমরা তো ভাই দুইটা রেশিও হলে আমি বুঝতে পারছি যে আমি অল্টার করবো, বাট তিনজনের রেশিও হলে এটা কিভাবে অল্টার করবো? রেশিও ক্লাসে কিন্তু বলছিলাম এটা। ধরেন এটা যে কোনো একটা রেশিও, এটা রিভার্স রেশিও কিভাবে বের করতে হয়? আচ্ছা, যখন T1 এর বের করবেন তখন T1 এর S1 এরটা সাইলেন্ট থাকবে, বাকি দুটার গুণফল 6। আবার যখন T2 আসবে তখন S2 সাইলেন্ট থাকবে, বাকি দুইটার গুণফল। আবার যখন S3 নেবেন তখন থার্ডটা সাইলেন্ট থাকবে, প্রথম দুইটা। দিস ইজ দা টাইম। আচ্ছা, থ্যাংক ইউ। ধরেন একদম বেসিক জায়গা থেকে যদি চিন্তা করেন যে একজন ব্যক্তি, সে দিনে একটা কাজ করতে পারে, আর একজন ব্যক্তি সে ডেইজে সেই কাজটা করতে পারে। তো এখন আমাদের এটা হলো ডে। আমি যদি এখন সে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা যদি বের করি, তাহলে এইটাকে আমরা বলবো এফিসিয়েন্সি। দ্যাট ইজ একদিনে যে কেউ, মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, মেশিন হতে পারে, যে কোনো নির্দিষ্ট একটা সময়ে সেটাকে একক ধরে ওই সময়ের মধ্যে সে কতটুকু কাজ করে সেটাকে আমরা বলবো এফিসিয়েন্সি। সিমিলারলি বি এর এফিসিয়েন্সি কি হবে? সো দেয়ারফর ওয়ান ডেতে করে 1/b। তাহলে এখন যদি আপনাকে বলে যে ওকে, তাহলে দুইজন মিলে একদিনে কতটুকু কাজ করে, তাহলে কি করবেন? এই দুটাকে যোগ করবেন, এই এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি। কারণ একদিনে এই ব্যক্তি কাজ করে 1/a পার্ট, একদিনে এই ব্যক্তি কাজ করে 1/b পার্ট, তাহলে একদিনে দুইজন কতটুকু কাজ করে? এতবার। তার মানে এটা হলো দুইজনের এফিসিয়েন্সি। এটা হলো দুইজন, এই এই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি দুইজনের মিলে এফিসিয়েন্সি। এখন আমরা কি জানি? আমরা জানি টাইম ইনটু রেট ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। সো টাইম ইজ লাইক ডে, আওয়ার, এগুলো। রেট ইজ নাথিং বাট এফিসিয়েন্সি। তাহলে এই ব্যক্তি যদি এই চিন্তার যে এইটুকু যদি চিন্তা করেন যে তারা এইটুকু কাজ করে একদিনে, তার মানে এই এফিসিয়েন্সিটা হবে হলো, রেট হবে এটা দুইজনের। টাইম কত? 1। ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক। সো এখন আপনি যদি এই জায়গাটাতে, এখন যদি আপনাকে বলে ঠিক আছে, এটা কয়দিনে করছে? 1 ডেতে। 1 ডেতে দুইজন মিলে করছে এটুকু। এখন যদি আপনাকে বলে তাহলে টোটাল কত দিনে কাজটা শেষ হবে, তাহলে কি হবে? এই টাইমের জায়গায় ডি আসবে, এটা রিকোয়ার্ড আপনাকে বের করতে হবে। রেট কত?
a প্লাস বি ডিভাইডেড বাই এ বি। কাজ কতটুকু? টোটাল কাজকে আমরা 1 ধরেছি, এই যে টোটাল 1 পার্ট। তাহলে কত দিনে শেষ হবে? d is equal to ab by a plus b, এত ডেইজ। ভাই জিনিসটা আবার বোঝাবেন? এফিসিয়েন্সি ইজ নাথিং বাট আপনি আপনি 1 ঘন্টায় কয়টা ম্যাথ করতে পারেন? ভাই জি, আপনি 1 ঘন্টায় কয়টা ম্যাথ করতে পারেন? আচ্ছা লেটস সে 6টা। তাহলে আপনার এফিসিয়েন্সি হলো 6 ম্যাথস পার আওয়ার। বোঝা গেছে? জি এফিসিয়েন্সি স্পিডের মতো ম্যান। বোঝা গেছে? স্পিড জি ইনটু টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স ছিল আগে, এখন এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এই তো বোঝা গেল? জি বোঝা বোঝা গেছে, বাট এখানে যে আমরা ডি দিয়ে যেটা করতেছি, ডি ইনটু দিস তারপরে ডি ইজ নাথিং বাট টি এর এফিসিয়েন্সি না তো, টি এর এইখানে নোটেশনটা ডি দিয়েছে, কারণ হলো টাইম তো ডেতে হতে পারে, আওয়ারে হতে পারে, সেকেন্ডে হতে পারে, আপনার ইয়ারে হতে পারে, মান্থে হতে পারে। তো এই জায়গায় আমরা এই টাইমটা কি হিসেবে আছে? এখানে ডে হিসেবে আছে, দ্যাটস ওয়াই ডি। আওয়ার হিসেবে হিসাব করলে এখানে এইচ দিতাম, সেকেন্ড হিসেবে হিসাব করলে এখানে সেক এস দিতাম, ইয়ারলি হিসাব করলে এখানে ওয়াই দিতাম। সিম্পল। বোঝা গেছে? জি আচ্ছা, এখন এটা যখন আবার নতুন করে যখন, আচ্ছা এখানে একটা ব্যাপার হলো যে তাহলে আমাদের যদি বলে দুইটা, ধরেন বললো কি যে, ধরেন যদি এরকম হয় যে এ একটা কাজ 10 দিনে করে আর বি একটা কাজ 20 দিনে করে, তাহলে দুইজনে একত্রে কত দিনে কাজ শেষ করতে পারবে? এই ফর্মুলাটা আসবে। তাহলে 10 × 20 ডিভাইডেড বাই 30, এই তো 3.33 ডেজ লাগবে। ওকে, 6.67 ডেজ। ঠিক আছে, কথা হলো যদি একাধিক আসে, একাধিক বলতে যদি 2 এর অধিক, যেমন 3 জন ব্যক্তি আসে বা 4 জন ব্যক্তি আসে, তখন আমরা কি করব? সেই জন্য আমরা একটা মেথড ইউজ করব, সেটা হলো এলসিএম মেথড। সেটাকে বলা হয় এলসিএম অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা জানা আর আরেকটা অ্যাপ্রোচ আছে, এই দুইটা বেসিক্যালি এইটাই। এই অ্যাপ্রোচ জানার মানে হলো আপনি ওয়ার্ক এন্ড রেট, তারপর পাইপ এন্ড সিস্টেমস, এই রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ আপনি সলভ করতে পারছেন। আচ্ছা, এলসিএম অ্যাপ্রোচ এই জন্য যাই। এলসিএম সাদ ভাই বলেন, এলসিএম আমরা কেন ব্যবহার করি? অবজেক্টিভটা নরমালি অবজেক্টিভটা কি? Well, he is not there. So আমাকে কেউ বলবেন যে এলসিএম কেন ব্যবহার করি আমরা? ও মাই গড, কেউ কি ক্লাসে আছে? জি চিন্তা করতেছি, মানে আই গেস আচ্ছা ধরেন মিক্সচারের জায়গায় আমরা এলসিএম ইউজ করেছি মিক্সচারের চ্যাপ্টারে অ্যালিগেশনের সময়। কি রে হ্যাঁ ভাই, হ্যাঁ 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 করেছি। কেন করেছিলাম? চিন্তা কমন করেন নাই? ফালানোর জন্য ভাই, হ্যাঁ, মানে 2-3টা একককে কমন ফালানোর জন্য। না না না, আরেকটু। এলসিএম কে নরমালি ফ্র্যাকশন থাকলে কেন ব্যবহার করা হয়?
পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য। Exactly. Thank you so much. That's the answer I was expecting from. ধরেন ফ্র্যাকশন কে অ্যাভয়েড করার জন্য আমরা এলসিএম ইউজ করি, কারণ এলসিএম এর মাধ্যমে ওই ফ্র্যাকশন গুলোর ডেনোমিনেটরকে আমরা ডেনোমিনেটর এলসিএম নিয়ে আমরা ওই প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে সেই এলসিএম মাল্টিপ্লাই করি সো দ্যাট উই উইল গেট ইন্টিজার্স, এন্ড যার কারণে ইট উইল হেল্প আস টু ক্যালকুলেট থিংস ইজিলি, কারণ ইন্টিজারের ক্যালকুলেশন ফ্র্যাকশনের ক্যালকুলেশনের চেয়ে সবসময়ই সহজ। বোঝা গেল নাকি বোঝা গেল না সাদ ভাই? জি ভাইয়া বোঝা গেছে। আই গেস আরেকটু সামনে গেলে ক্লিয়ার হবো। হ্যাঁ, সামনে গেলে আরেকটু ক্লিয়ার হবো। ভেরি গুড। সো এলসিএম, এলসিএম অ্যাপ্রোচে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি করতে পারে 20 দিনে, সি করতে পারে 30 দিনে। এখন বলছে যে তাহলে তিনজন যদি একত্রে কাজ করে তাহলে কতদিনে কাজটা শেষ হতে পারে? একটু মনোযোগ দিবেন। আমরা প্রথমে যে ডেজ গুলো আছে সেইগুলোকে এলসিএম করব, এলসিএম করে আমরা টোটাল ওয়ার্ক করব। সো টোটাল ওয়ার্ক হলো 10, 20 আর 30 এর এলসিএম কত বলেন? হ্যাঁ, 60। এই 60 ইউনিটস এটা হলো আমাদের টোটাল ওয়ার্ক। এখন আমাদের যে সেই ফর্মুলা আছে, আমি এখানে টাইম ইনটু এফিসিয়েন্সি লিখলাম ইজ ইকুয়াল টু ধরেন টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য কি করব? টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ দিব। এখন এ এর এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি অফ এ কত হবে? 6। এফিসিয়েন্সি অফ বি কত হবে? 3। এফিসিয়েন্সি অফ সি কত হবে? 2। দেখো তো এটা বুঝলেন কিনা? একটু কেউ কেউ একজন রেসপন্স করে। না ভাই, আরেকটু প্লিজ। এফিসিয়েন্সি এখান থেকে এফিসিয়েন্সি কিভাবে বের করে এটা একটু পড়েন। ওকে, হ্যাঁ, টোটাল। আচ্ছা, যে বুঝতে পারছি। টোটাল ওয়ার্ক আছে 60 ইউনিটস, একে আপনি এর এফিসিয়েন্সি বের করার জন্য এর নাম্বার অফ ডেজ দিয়ে ডিভাইড করছেন। 60 কে 10 দিয়ে ডিভাইড করলে 6, 60 কে 20 দিয়ে ডিভাইড করলে 3, 60 কে 30 দিয়ে ডিভাইড করলে 2। ওয়েল, আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এফিসিয়েন্সি মানে কি? মানে হলো এই এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিটস কাজ করতে পারে, সি একদিনে 2 ইউনিটস কাজ করতে পারে। তিনজন একত্রে একদিনে কতটুকু কাজ করবে? 11 ইউনিটস কাজ করবে। সো 11 ইউনিটস কাজ করলে এখন তিনজন যদি একদিন 11 ইউনিটস কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করতে তাদের কতদিন লাগবে? কি করতে হবে এখন?
এক্স্যাক্টলি ডিভাইড টোটাল টোটাল ওয়ার্ক ইউনিটকে এই একদিনে যতটুকু তারা তিনজনের যে একদিনের এফিসিয়েন্সি সেটাতে ডিভাইড করতে হবে। এটাকে যদি আপনি মেথডের মতো করে দেখতে চান তাহলে ব্যাপারটা এরকম যে টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে আপনার এই টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবেন। 11 দিয়ে যদি ডিভাইড করেন তাহলে নাম্বার অফ ডেজ বের হবে 60/11। সো এখন এখানে 5 পয়েন্ট সামথিং আসবে এই নাম্বার অফ ডেজ। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। ব্যাপারটা বোঝা গেল নাকি গেল না? ইয়েস অর নো? ভাই এক মিনিট একটু বোঝা ট্রাই করতেছি। এখানে 5 পয়েন্ট সামথিং ডেজ না? হ্যাঁ, 5 পয়েন্ট সামথিং ডেজ। জি ভাই clear। আচ্ছা, এখন অনেক ম্যাথে আসে এরকম যে ধরেন এ 2 দিন কাজ করেছে, বি 3 দিন কাজ করেছে এবং বাদ বাকি কাজ সি করেছে। তাহলে আমার সি কত দিনে কাজটা শেষ করেছে এটা কিভাবে বের করা যায়? দেখেন, এ কয়দিন কাজ করছে, ধরেন এ কাজ করছে হলো 3 দিন। তাহলে 3 দিন যদি এ 6 ইউনিট করে কাজ করে, কত ইউনিট কাজ করলো? 18 ইউনিট কাজ করলো। আবার বি কাজ করেছে ধরেন 5 দিন। বি যদি, আচ্ছা 5 দিন দিলে প্যারা হয়ে যাবে। সো বি ধরেন 4 দিন কাজ করছে, ঠিক আছে? বি যদি 4 দিন কাজ করে, বি এর ইয়ে কত? 4 দিন, আর বি এর এফিসিয়েন্সি হলো পার ডে তে সে 3 ইউনিটস করে কাজ করে, তাহলে কত? 12 ইউনিটস। কতটুকু করলো? 30 ইউনিটস কাজ করলো। টোটাল ওয়ার্ক থেকে 30 বাদ দিলে, টোটাল ওয়ার্ক থেকে 30 বাদ দিলে রিমেইনিং ওয়ার্ক কতটুকু থাকে? 30 ইউনিটস। এখন এই 30 ইউনিটস কে করেছে? সি করেছে একা। তাহলে সি কতদিনে সি শেষ করতে লাগবে? 15 ডেজ লাগবে শেষ করতে। সো এইভাবে আপনি সব ম্যাথ করতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা দেখেন বোঝা গেল কিনা? বোঝা গেল ভাই, এই রিলেটেড আরো ম্যাথ করলে আরো বোঝা যাবে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আচ্ছা, এই অ্যাপ্রোচ যদি যায় শেষ হয় তাহলে আমরা আর একটা অ্যাপ্রোচ দেখবো। সেটা দেখার পরে আপনার ওয়ার্ক এন্ড রেটে আর কোনো অ্যাপ্রোচ লাগবে না, মোটামুটি শেষ। ওয়ার্ক এন্ড রেটের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আর একটা অ্যাপ্রোচ বলে, সেটাকে বলে MDH মেথড। ঠিক আছে, এই মেথডটা এরকম: M1 D1 H1 E1 ডিভাইডেড বাই W1। এটাকে অনেকে চেইন রুলও বলে থাকে। M2 D2 H2 E2 ডিভাইডেড বাই W2। সো এইখানে M মানে হলো ম্যান, মেশিন এটসেট্রা, যা কাজ করে সেটাই। D মানে নাম্বার অফ ডেজ, H মানে নাম্বার অফ আওয়ার্স, E মানে হলো এফিসিয়েন্সি, আর W হলো ওয়ার্ক ইউনিটস। সো দিস ইজ দ্য থিং। এই ফর্মুলার বা এই মেথডের সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই ফর্মুলাতে ধরেন একটা ম্যাথে আওয়ার দেয়া নাই, তো দুই পাশ থেকে আওয়ার বাদ দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। ধরেন একটা প্রবলেমে এফিসিয়েন্সি দেয়া নাই, আপনার এফিসিয়েন্সি ইনক্লুড করা লাগবে, আপনি এফিসিয়েন্সি বাদ দিয়ে দেন। ঠিক আছে, তো দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দ্য ম্যাথস ইজিলি। ঠিক আছে, এখন আমরা একটু এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করি। ঠিক আছে, তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার হবে আপনাদের। প্র্যাকটিস টেস্টের 5 নাম্বার ম্যাথটা দেখেন তো একটু।
দেখেন 5 নম্বরে বলা আছে যে a group of workers promise to complete a piece of work in 10 days. তাহলে এখানে কি আসলো? ম্যান আসলো, এম। এম আছে, ডি আছে, ওকে। তারপর but 5 of them do not report for work if it took the remaining workers 12 days to complete the work, then the number of workers originally hired was 1. So এখানে কি কি আছে? এখানে আছে হলো M1 D1 is equal to M2 D2, বাদ বাকি সব বাদ, যেহেতু এগুলো ম্যাথসে নাই। এখন M1 কত? M1 হলো ধরেন এক্স, এক্স জন, আর গ্রুপ অফ ওয়ার্কার্স মানে জানি না। সো সেই এক্স জন হায়ার করা হয়েছিল, তারা 10 দিনে কাজ শেষ করতে পারত, ঠিক আছে। D1 মানে 10। এখন 5 জন কি করলো? 5 জন রিপোর্ট করলো না, তার মানে x মাইনাস 5 জন কাজ করেছে। কত দিনে কাজ শেষ করেছে? 12 ডেজে কাজ শেষ করেছে। তাহলে 12 ডেজে কাজ শেষ করলো। তাহলে ফাইনালি x এর ভ্যালু কত? x কতজন হায়ার করা হয়েছিল? তাহলে এখান থেকে 60 আর 12, 60 পাশে আসবে 30। সো 30 ওয়ার্কার্স হায়ার করা হয়েছিল এই কাজটা করার জন্য ইনিশিয়ালি। বোঝা গেল কিনা দেখেন। ওকে, যদি এটা বুঝে থাকেন, আর আর একটু ডিফিকাল্ট জায়গা আসবে। ভাইয়া আচ্ছা, x ইকুয়াল টু 30 লিখছেন? জি 30, ওটা ক্যালকুলেট করলে পাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে ধরেন বললো যে কিছু ম্যাথে আছে যে 10 ম্যান অর ধরেন 15 বয়েজ ক্যান ডু আ ওয়ার্ক, ঠিক আছে। এই জায়গা থেকে ম্যান আর বয়েজ এর এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করবো? ম্যান আর বয়ের এফিসিয়েন্সি বের করার জন্য আমরা সাধারণত করি 10m is equal to 15 boy, or m is to b is equal to 15 is to 10, or 3 is to 2। তাহলে আমরা বলি যে ম্যানের এফিসিয়েন্সি হলো 3 আর বয়েজ এর এফিসিয়েন্সি হলো 2। তার মানে একজন ম্যান একদিনে 3 ইউনিটস কাজ করতে পারে, একজন বয় একদিনে 2 ইউনিটস কাজ করতে পারে। এটা বোঝা খুবই জরুরি। এটা আগে দেখেন, বোঝেন। একজন ম্যান 3 ইউনিটস কাজ করতে পারে একদিনে, এটা তার এফিসিয়েন্সি পাইলাম। একদিনে 3 ইউনিটস কাজ করতে পারে, আর একজন বয় একদিনে 2 ইউনিটস কাজ করতে পারে, ঠিক আছে। এখানে m is to b 15 is to 10 এটা অল্টার হয়ে গেল। কেন হইলো? একটু জাস্ট ম্যাথমেটিক্যালি চিন্তা করেন। 10m is equal to 15b আছে, তো b কে এই পাশে নিয়ে আসবেন, 10 কে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে m by b is equal to 15 by 10 হয়। আর এটাকে এখন আপনি রেশিওর মতো করে লিখেন। বোঝা গেল? জি, সিম্পল। এটা আমাদের লাগবে সামনে, তার জন্য জাস্ট একটু দেখায় রাখলাম। এটা কোশ্চেনটা কেমন থাকে যে মানে 10 ম্যান অর 15 বয়েজ ক্যান ডু ওয়ার্ক ইন আ সার্টেন ডে, এরকম? হ্যাঁ, আপনি যেমন দেখেন যে এখানে অর দিয়ে দেখেছি তো এন্ড দিয়ে আছে। 6 নাম্বার দেখেন, 6 নাম্বার কোশ্চেনটা পড়েন। কঠিন কঠিন দিয়ে শুরু হোক, সমস্যা নেই। ছয় নম্বরে বলা আছে ওয়ার্কিং 11 hours per day, 24 men and 33 women can complete the construction of a road in 78 days. The working capacity of 3 women equals to that of 1 man. তার মানে working capacity of 3 women is equal to 1 man. So এখানে women is to men কত? 1 is to 3। তার মানে এখানে বলছে
যে উইমেন একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, ম্যান একদিনে 3 ইউনিটস কাজ করতে পারে। সো ডাব্লিউ এর ভ্যালু 1, এম এর ভ্যালু 3। এখন তারপরে কি বলছে, নাও দ্য অথরিটি ডিসাইডস দ্যাট the road is to be constructed in 55 days by working 13 hours per day. If there are only 27 women present, how many men will be needed? তার মানে দেখেন প্রথমে কি আছে 11 hours per day। তাহলে আমাদের এখানে কি কি আছে, ম্যান আছে, ম্যানের মধ্যে আবার দুইটা ভাগ আছে, ম্যান উইমেন দুইটা ভাগ আছে, এবং অ্যান্ড দিয়ে, অ্যান্ড থাকলে এইসব ক্ষেত্রে যোগ হয়, আর যদি অর থাকে সেক্ষেত্রে ইকুয়াল হয়। তাহলে 24 মেন প্লাস 33 উইমেন। আচ্ছা, এটা M1 গেল। কত ঘন্টা করে কাজ করে? 11 ঘন্টা। এটা H1 গেল। কতদিন কাজ করে? 78 ডেজ। এটা D গেল। ইকুয়াল। পরের পার্ট কি? Now the authority decides that the road is to be constructed in 55 days working 13 hours if there are only 27 women. So শুধুমাত্র 27 women আছে, আর কতজন মেন আছে আমরা তা জানি না। ওকে, কত ঘন্টা করে কাজ করে? 13 ঘন্টা করে। কতদিন কাজ করে? 55 দিন। সো এই দুইটা ইকুয়াল হবে। দেখেন এই দুইটা কেন ইকুয়াল হবে এটা বোঝেন কিনা, এটা বোঝাটা জরুরি। কারণ এখানে এরা 11 ঘন্টা করে কাজ করে 78 দিনে যতটুকু কাজ করে, এরা 13 ঘন্টা করে কাজ করে 55 দিনে ঠিক ততটুকু কাজই করে, সেই জন্য দুইটা ইকুয়াল। এখন এম এর ভ্যালু কি হইলো? আচ্ছা, এখানে এম এর ভ্যালু 3 আর ডাব্লিউ এর ভ্যালু 1, এগুলো হলো এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে এই 24 ডেজ আছে, আচ্ছা 24 নাম্বার অফ পিপল, তারা এফিসিয়েন্সি, তারা তাহলে একদিনে কতটুকু কাজ করতে পারছে। এটা হলো টোটাল 24 জন ম্যান, 33 জন উইমেন একদিনে কতটুকু কাজ করে, এটা এখানে পাওয়া যাবে। তার মানে এই 24 এর সাথে ম্যানের এফিসিয়েন্সি গুণন দিবেন, 33 এর সাথে উইমেনের এফিসিয়েন্সি গুণন দিবেন, যোগ করবেন, তারপরে পাওয়া যাবে একদিনে 24 জন ম্যান এবং 33 উইমেন কতটুকু কাজ করতে পারে। সো করেন 24 ইন্টু এম এর ভ্যালু 3 যোগ 33 ইন্টু উইমেন এর ভ্যালু 1। ওকে, এই জায়গায় 11 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে একে কত দিয়ে কাটা যায়? 5। আচ্ছা 5 দিয়ে না কাটি, 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে 6। আচ্ছা, সো তাহলে আমরা এখানে পাইলাম ইন্টু 6 ইজ ইকুয়াল টু 27 উইমেন কত 1 প্লাস এম এর ভ্যালু কত 3, 3x। x হলো নাম্বার অফ মেন, আচ্ছা গুণন 5। এখন এটা করেন কতটুকু হয়? 3 24 72, 72 আর 33 কত হয়? 72 আর 33, 72 আর 28 হয় 100। আচ্ছা 100 105, 105 ইন্টু 6, আর এই পাশে কত আসে? আরো সহজ করে কাটাকাটি করা যায়, কিন্তু আমি একটু বড় করেই করি। 5 27 কত হয়? 5 20 100, 5 7 35, 135 যোগ 15x or 135। আচ্ছা, এখানে 105 এর সাথে 6 গুণ করলে কত হয়? 630 মাইনাস 135, which means x is equal to 630 থেকে 135 বাদ দিলে কত থাকে? 5, তারপর 1 4, 4 আছে 13 9, 1 2 4 15। x is equal to কত? 495 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 3 15 45, 3 45 হলে বাকি 45 থাকে আবার 3 15 45 33। সো কতজন মেন লাগবে?
33 men লাগবে। So this is the answer. না বুঝলে একটু আওয়াজ দেন। Okay, got it. Thank you. আচ্ছা, এক নাম্বার, দুই নাম্বার এমনি পারবেন, তিন নাম্বারটা দেখেন। তিন নাম্বার, তিন নম্বরে কি বলা আছে? Courier charges for packages to a certain destination are টাকা 65 for the first 250 grams. তাহলে প্রথম 250 গ্রামের জন্য 65 টাকা লাগে 250 গ্রামের জন্য। আচ্ছা, তারপরে টাকা 10 for each additional 100 grams or per year. এই পার দেওয়ার মানে হলো আপনি 100 গ্রাম পাঠাইলেও 10 টাকা লাগবে, আপনি 5 গ্রাম পাঠাইলেও 10 টাকা লাগবে 250 গ্রামের উপরে। আচ্ছা, মানে 250 গ্রামের উপরে এডিশনাল আপনি 5 গ্রাম পাঠান আর 100 গ্রাম পাঠান, মানে 1 up to 100 যে পরিমাণে পাঠান না কেন আপনার 10 টাকা করে চার্জ হবে। আচ্ছা, what could be the weight in grams of a package for which the charge is টাকা 155? তার মানে 155 টাকা দিয়ে এটা পাঠিয়েছে, তাহলে সেটা পাঠালে কত টাকা হতে পারে, কত গ্রাম পাঠাইতে পারে এই 150-155 মধ্যে। ঠিক আছে, তাহলে 65 এখান থেকে মাইনাস করে দিবেন। 65 মাইনাস করলে কত হয়? 0.9। তার মানে বাকি 90 টাকা খরচ হয়েছে। এখন এই 90 টাকার জন্য কত লাগবে? 900 গ্রাম, মানে ইনিশিয়ালি। তাহলে টোটাল কতটুকু লেগেছিল? 1150 গ্রাম, রাইট? এখন দেখেন অপশনে 1150 আছে কিনা। অপশনে 1150 নাই, কিন্তু অপশনে 1145 আছে। 1145 আছে, which is less than 5. That is, আমরা যদি 900 গ্রামের জায়গায় 995 গ্রাম 895 গ্রাম পাঠাই, তাহলে আমাদের এই আনসারটা মিলে যায় এর সাথে। এখন এই জায়গায় বলেছে প্রথম কথা হলো এডিশনাল 100 গ্রামস অর পার ইয়ার, এবং কোশ্চেনে বলেছে হোয়াট কুড বি দ্য ওয়েট। এই কুড, এই ওয়ার্ডটা সিগনিফিকেন্ট এই জায়গায়। সো হোয়াট কুড বি দ্য ওয়েট? ইট কুড বি। ভাইয়া এটা কত নাম্বার অঙ্ক? তো এই কুড বির জন্য এটা 1150 বা তার কাছাকাছি 1145। দ্যাটস ওয়াই 1145 ইজ দ্য আনসার, বি। এখন বোঝা গেল কিনা? এই 155 থেকে 65 বাদ দিলাম কেন? 155 হলো টোটাল খরচ হয়েছে, তার মধ্যে আপনার ইনিশিয়াল প্যাকেজ, প্রথম ইনিশিয়াল প্যাকেজটা পাঠাইতে, প্রথম 250 গ্রাম পাঠাইতে আপনার খরচ হয় 65 টাকা। একটা মিনিমাম চার্জ আছে না, হ্যাঁ হ্যাঁ, সেই মিনিমাম চার্জটা 65 250 গ্রামের জন্য। তাহলে সেই 65 250 গ্রাম আলাদা করে লিখলাম আর এটা মাইনাস করে দিলাম, তারপরে 90 টাকা থাকে। 90 টাকা দিয়ে আপনি কত গ্রাম পাঠাতে পারবেন? এখানে প্রত্যেক 10 টাকার জন্য 100 গ্রাম বা তার কম পাঠাতে পারবেন। ওকে, এখানে ভাই 100 গ্রাম অর পার্ট দেয়ার বলতে কি বুঝাইছে? এটা 100 গ্রাম পাঠান আর 5 গ্রাম পাঠান, মানে 1 থেকে 100 যে কোনো আপনার পাঠাইতে গেলে, কোয়ান্টিটি পাঠাতে গেলেই আপনার 10 টাকা লাগবে। ও ওকে, বুঝতে পারছি। 4 নাম্বার, সেটা থাক। 4 বলেছে a contractor employed 30 men to do a piece of work in 38 days. After 25 days, he employed 5 more men and the work has finished 1 day earlier. Work is.
How many days he would have been behind if he had not employed the additional men? এখানে দেখেন প্রথম লাইনে বলেছে যে a contractor employed 30 men to do a piece of work in 38 days. এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না বা বলার বা নাই যে 30 men 38 দিন ওই কাজটা শেষ করতে পারে। যদি এটা বলা থাকতো যে এই 30 জন মেন 38 ডেজে কাজ করতে পারে, তার মানে তখন আমরা 30 এর সাথে 38 মাল্টিপ্লাই করলে টোটাল ওয়ার্ক বের করতে পারতাম। সিন্স এটা বলা নাই, জাস্ট একজন কন্ট্রাক্টর এমপ্লয় করছে তার নিজের প্ল্যান মোতাবেক যে 38 দিন এই 30 জন লোক কাজ করবে, দ্যাটস ওয়াই এখানে আমাদের টোটাল ওয়ার্কটা বোঝা যাচ্ছে না। এখন আমরা টোটাল ওয়ার্কটা বের করব। তো টোটাল ওয়ার্কটা বের করার জন্য আমরা এই 30 লিখলাম প্রথমে। এখন বলছে কি আফটার 25 ডেজ হি এমপ্লয়েড 5 মোর মেন, তার মানে 25 দিন পর্যন্ত এই 30 জনই কাজ করছে। এখন বা তারপরে কি হলো, তারপরে সে আরো 5 জন অ্যাড করলো, তার মানে 30 সাথে কত হলো, এখন 35 হইলো। 35 এখন এই 30 জন তো 25 দিন কাজ করেছিল, এখন এই 35 জন কতদিন কাজ করলো, 35 জন কাজ করলো হলো বলছে যে and the work is finished 1 day earlier, মানে আগে সে 38 দিনে শেষ করতে চেয়েছিল কিন্তু এখন একদিন আগেই শেষ হয়ে গেছে। মানে এখন কয়দিন কাজ হয়েছে, 60, টোটাল 37 দিন কাজ হয়েছে। 25 দিন যদি 30 জন করে তাহলে 35 জন কতদিন করেছে, 12 দিন করেছে বাকি, কারণ এই 25 আর 12-তে 37। তাহলে এখন আপনি এই দুইটাকে যদি গুণন করেন, গুণন করে যদি যোগ করেন কত হয়, 3 25-এ 75, 750, আর 35 আর 12-তে ধরেন 350 আর 70, 350 আর 70-এ 420, 420 আর 750 কত হয়, 420 আর 750 1170। তার মানে টোটাল ওয়ার্ক আমাদের 1170 ইউনিটস। এখন কি বলেছে, হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য এডিশনাল মেন, মানে সে যদি এই কাজটা ওই বাকি 5 জন যে হায়ার করলো সেটা ছাড়াই যদি শুধু 30 জন দিয়ে যদি কাজ করাতে চাইতো তাহলে কতদিন পিছায় থাকতো। তাহলে এই 117-কে মানে 1170-কে আপনি 30 দিয়ে ডিভাইড করবেন, কেন, কারণ হলো শুধু 30 জনকে দিয়ে যদি কাজ করে তাহলে কত হয়, 339 যা 117। সো আগে তার প্ল্যান ছিল 38 দিনে কাজ শেষ করবে, ঠিক আছে, তাহলে কয়দিন বিহাইন্ড থাকতো, 1 ডে, একদিন সে পিছায় যেত। সো 1 is the answer. Yeah. Seven number. A teacher has 3 hours to grade all the papers submitted by 35 students in her class. She gets through the first 5 papers in 30 minutes. So 5টা পেপার দেখে 30 মিনিটে। এখন আমার বাকি আছে কতগুলো, 35টা স্টুডেন্টের মধ্যে আরো বাকি আছে 30 পেপারস, আর হাতে সময় আছে আমার কত, 150 মিনিটস। তাহলে এখন বলেছে যে how much faster does she have to work to grade the remaining papers in the allotted time, কতটুকু ফাস্টার হইতে হবে। এখন এইখানে তার কতটুকু করে তার স্পিড কেমন ছিল, 5 দিয়ে যদি এই 30-কে ডিভাইড করেন তাহলে 6 ধরেন, তাহলে কি আসবে, 6 মিনিটস পার পেপার লাগতো তার, এটা টাইম কিন্তু 6 মিনিটস পার পেপার। এখন এইটাকে যদি সে শেষ করতে চায় ইন টাইমে, 30টা পেপার যদি সে এই 150 মিনিটে শেষ করতে চায় তাহলে তার কতটুকু কতটুকু সময় দেওয়া উচিত পার পেপারে, 5 মিনিটস পার পেপার।
ঠিক আছে? এখন এই জায়গায় যে এখানে একটা স্পিড আছে, এখানে একটা স্পিড আছে, তাহলে আমাদের দেখতে হবে যে সে কতটুকু ফাস্টার হলো এখন। ফাস্টার মানে কি? ফাস্টার মানে হলো আগের থেকে এখন সে কতটুকু ফাস্টার। আগে তার লাগতো হলো একটা পেপারের জন্য 6 মিনিট, এখন লাগছে 5 মিনিট। তাহলে সে কতটুকু ফাস্টার হলো? তাহলে এটার জন্য আমরা কি করব? 6 - 5 divided by 5 into 100, so is equal to what? 20%. So সে 20% ফাস্টার হয়েছে। না বুঝলে বলবেন। আর নিচে 5টা দিছে কারণ কারণ কি? কারণ এখানে কি, আপনি যদি নিচে 6 দেন তাহলে কমে যাবে না? ওল্ড। আপনি আপনি কনসেপ্টটা চিন্তা করেন। ইনক্রিজ বুঝাইছে, ইনক্রিজ কোত্থেকে হয়? ইনক্রিজ অরিজিনাল ভ্যালু ছোট থাকে, আর আপনার যে নিউ ভ্যালু সেটা বড় থাকে। হ্যাঁ আমরা পার্সেন্টেজের যে কনসেপ্টটা পড়েছি সেই কনসেপ্টের এখানে একটু কিন্তু ওইটার মানে ইন্টারনাল কনসেপ্ট ঠিক আছে, বাইরে থেকে দেখলে মনে হবে যে না ওইটা তো ভুল, কারণ আমরা আগে ছিল 6, এখন পাইলাম 5, তাহলে আমার ওল্ড ভ্যালু তো 6, নিউ ভ্যালু 5। নো, এখানে ওইটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আপনার ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুর কোনো কনসেপ্ট নাই। কারণ হলো দুইটা টাইম আছে শুধু। এখন আপনি যদি বড় টাইমটাকে যদি নিচে দেন তাহলে ইভেন্চুয়ালি এটা বাড়লো না, এটা আরো কমে গেল। দ্যাটস ওয়াই আমরা আগেও পড়েছি যে ওল্ড ভ্যালু যদি বড় হয় এবং নিউ ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা বোঝায় কমে যাচ্ছে। আর যদি ওল্ড ভ্যালু ছোট থাকে এবং নিউ ভ্যালু বড় থাকে তাহলে সেটাকে ধরা হয় বেড়ে যাচ্ছে। সো এখানে ওই কনসেপ্টটা নিয়ে আসতে হবে। আই গেস ইটস ক্লিয়ার। ওকে ভাই। 8 নম্বরে বলা আছে a man can do a piece of work in 5 days but with the help of his son he can do it in 3 days. In what time the son can do it alone? তার মানে বলছে কি যে 5 দিনে ওর বাবা করতে পারে। তার মানে ওর বাবার এফিসিয়েন্সি ধরেন F, আর ওর বাবার নাম্বার অফ ডেজ হলো 5। এইটাও যা করতে পারে এবং সে যদি তার ছেলের হেল্প নেয় তাহলে সে কয়দিনে কাজ করতে পারে? 3 দিনে করতে পারে। এই দুইটা কিন্তু ইকুয়াল, কারণ টোটাল ওয়ার্ক ইউনিট সেম। সো দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এখানে আসবে 2F is equal to 3S, অর বাবার ছেলের এফিসিয়েন্সি হলো এরকম, বাবা একদিনে 3 ইউনিট কাজ করতে পারে আর ছেলে একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। এখন বলেছে যে ইন হোয়াট টাইম the son can do it alone। তার মানে আপনি কি এখন এফ এর ভ্যালু যদি এখানে বসান তাহলে আপনি টোটাল ওয়ার্ক পেয়ে যাবেন, অথবা এখানে এফ আর এস দুইটার ভ্যালু এখানে বসালেও টোটাল ওয়ার্ক পেয়ে যাবেন। সো এখন আমরা যেটা করব যে কোনো একটাকে নিব, তাহলে 5 into 3 15, তার টোটাল ওয়ার্ক ইউনিট। আর ছেলের এফিসিয়েন্সি কত? ছেলের এফিসিয়েন্সি হলো, ধরেন ছেলের কয়দিন লাগবে, ধরেন দিন লাগবে, এফিসিয়েন্সি কত? 2। এ পাশেও সেম। এখন তাহলে ছেলের কতদিন লাগছে? 7.5 days. This is the answer. না বুঝলে একটু বলবেন। ভাই a man can do a piece of work in 5 days, এটাকে আমরা 5 এ এইভাবে লেখা যায়? মানে এফ দিয়ে আমরা সেখানে ম্যান বোঝাচ্ছি আর 5 দিয়ে ডি বোঝাচ্ছি ওইভাবে? না, এখানে আমরা 5 দিয়ে ডে বোঝাচ্ছি আর এফ দিয়ে বোঝাচ্ছি যে ওই বাবার এফিসিয়েন্সি। কারণ আমরা জানি যে এফিসিয়েন্সি মানে হলো একদিনে সে কত ইউনিট কাজ করতে পারে। আর যখন আমরা এফিসিয়েন্সির সাথে ডে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ টাইম মাল্টিপ্লাই করি, তখন টোটাল ওয়ার্ক ইউনিট আসে। বুঝতে পারছি। 9 নাম্বার দেখেন, A takes twice as much time as B or thrice as much time as C। তার মানে ধরেন ডেইজ এর ক্ষেত্রে 9 তাহলে নাম্বার, 8 এর আনসার ই। এটার আনসার ই যদি অপশন না থাকে।
আচ্ছা, তাহলে ডেইজ এর কথা যদি হিসাব করেন তাহলে ডেইজ এর ক্ষেত্রে কি আসছে, a is equal to a takes twice as much time as b, তাহলে 2b and thrice as much time as c, 3c, রাইট? তাহলে এখন যদি আমরা এরকম আছে, এখন abc এর ভ্যালু যদি আমরা বের করি পার্টিকুলারলি নাম্বার অফ ডেইজ হিসাব করে, তাহলে কি আসবে? লুক, দিস ইজ নট এফিসিয়েন্সি, আমরা এখানে স্টিল ডে এর ভ্যালু বের করতেছি, তারপরে আমরা এফিসিয়েন্সি ভ্যালু বের করব নিচে। এফিসিয়েন্সি অফ a is equal to efficiency of b is equal to efficiency of c। আচ্ছা, এইটার ক্ষেত্রেও যখন এরকম থাকে তখন এই যে যে ভেরিয়েবল গুলো থাকে সেইগুলোর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করি ওইরকম এইটাকে বাদ দিয়ে এর বের করার সময় এই দুটাকে গুণ দিব, 6:3:2। আচ্ছা, এখন এফিসিয়েন্সি যখন বের করবো তখন এর এফিসিয়েন্সি বের করার জন্য এর ভ্যালুটা বাদ যাবে, তাহলে 6:12:18, which means 1:2:3। তাহলে এ কি করতে পারে, ধরেন যদি ডে হয়, এ একদিনে কাজটা করতে, এ একদিনে 1 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, সি একদিনে 3 ইউনিট কাজ করে। আচ্ছা, এখন বলেছে working together they can finish the work in 2 days, তাহলে বি alone can do in what days? তার মানে আমরা টোটাল ওয়ার্কটা বের করি, টোটাল ওয়ার্ক কত, ওয়ার্কিং টুগেদার তিনজনই যদি একসাথে কাজ করে এফিসিয়েন্সি, আর তাহলে 2 দিনে শেষ হয়ে যায় কাজ, তাহলে 2 ইজ ইকুয়াল টু কত হয়, 3 আর 2 5 আর 1 6, 6 দুগুণে 12, টোটাল ওয়ার্ক ইউনিট তাহলে 12 ইউনিটস। এখন বি একদিনে কত ইউনিট করতে পারে, তাহলে নাম্বার অফ ডেজ অফ বি ইজ ইকুয়াল টু 12 ইউনিটস ডিভাইড বাই বি এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি কত, 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 6 ডেজ। তাহলে কাজটা শেষ করতে বির 6 দিন সময় লাগবে। This is the answer. Okay, I guess it's clear. 10 নাম্বার দেখ। আচ্ছা ভাই সরি, আমরা যখন এফিসিয়েন্সি বের করছি যে 6, 12 and 18, এটা একটু আবার রিপিট কর। এইটা আপনি যে প্রথমেই জিজ্ঞেস করছেন শুরু করার আগে যে স্পিড থেকে কিভাবে টাইম বের করলাম, ওইভাবে বের করছি। আচ্ছা আচ্ছা ম্যান, ভাই, আপনি রিলেট করতে পারছেন না, দিস ইজ ভেরি ব্যাড। ভাই হ্যাঁ বলেন। এখানে হচ্ছে যে a takes twice as much time as b, এখানে আমরা a is equal to 2b, এটা একটু যদি বুঝাতেন। তাহলে বি, ধরেন বি যদি একদিন সময় নেয় তাহলে এর কয়দিন সময় লাগবে, 2 দিন। সেই তো, সিম্পল। তাহলে এ একদিন দিল, বি তাহলে এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি। বুঝেন নাই ব্যাপারটা? উল্টা হওয়ার কথা ছিল না? না 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 না, আপনি এখন ধরতে পারতেছেন না ব্যাপারটা। আপনার এখানে বলছে a is equal to 2b, বির ভ্যালু যদি 10 হয়, এটা যদি বির ভ্যালু 10 হয় তাহলে এর ভ্যালু হবে 20, তাই না? হ্যাঁ, সিম্পল। তাহলে এ কি বির ডাবল সময় নিচ্ছে না? 2b। আচ্ছা, ওকে। আপনার থট প্রসেসের কাছে হয়তো একটু অড লাগছে, বাট দিস ইজ দ্য থিং। আপনি এফিসিয়েন্সি চিন্তা করছেন যে ওয়েল এ তাহলে 1 হবে আর বি হবে 2, ওইটা হলে এফিসিয়েন্সি, ঠিক আছে? কারণ এ কম সময়, এ যতটুকু কাজ করবে যে সময়, বি ওই সময় ডাবল কাজ করবে, এফিসিয়েন্সি জায়গা থেকে, নাম্বার অফ ডেজ এর জায়গা থেকে না। 10 নম্বরে বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। এ আর বি একসাথে কাজ শুরু করলো এবং এ কুইটস 10 days before the project is expected to be completed। এখানে একটা বিষয় আছে, এখানে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এ কুইটস 10 days before the project is expected to be completed।
হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হলো ইনিশিয়ালি এ যদি 20 দিনে কাজ করতে পারে, বি যদি 30 দিনে কাজ করতে পারে, তাহলে তারা দুইজন যদি একত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে, তাহলে আপনার, হ্যাঁ থ্যাংক ইউ শুভ ভাই, তাহলে আপনার কতদিন লাগতে পারে সেইটা হলো তাদের এক্সপেক্টেড নাম্বার অফ ডে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক ইউনিট বের করি, তাহলে 20 আর 30, টোটাল ওয়ার্ক ইউনিট 60, তাহলে এফিসিয়েন্সি অফ এ কত? 3, এফিসিয়েন্সি অফ বি হলো 2। তাহলে এখন তারা একত্রে কতটুকু কাজ করতে পারে একদিনে? 5 ইউনিট। তাহলে তাদের এক্সপেক্টেড নাম্বার অফ ডেজ কত? 12 ডেজ। তাহলে তাদের ইয়ে ছিল যে তারা 12 দিনে কাজটা শেষ করতে পারে। এখন এ এই 12 দিনের 10 দিন আগে, সে শেষ হওয়ার 10 দিন আগে সে কি করলো? সে কাজ বন্ধ করে দিল। তার মানে এ কয়দিন কাজ করেছে? এ 2 দিন কাজ করেছে। এখন ওই 2 দিন কে কে করেছে? এ আর বি একসাথেই করেছে। তাহলে এ আর বি একত্রে কাজ করলে 5 ইউনিট করে, তাহলে 2 দিন যদি তারা কাজ করে তাহলে 10 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেইনিং কত থাকলো? রিমেইনিং থাকলো 60 - 10 ইজ ইকুয়াল টু 50। এই 50 ইউনিট ওয়ার্ক করেছে কে? বি একা করেছে। এখন বির একা করতে কতদিন সময় লাগছে? তাহলে বির এফিসিয়েন্সি হলো 2, তাহলে 50 কে যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে 25। তাহলে এখানে হলো বি একা কাজ করছে 25 ডেজ আর এর সাথে কাজ করছে 2 দিন, তাহলে টোটাল ডেজ কত? টোটাল 27 ডেজ সময় লাগছে এই প্রজেক্টটা কমপ্লিট। না বোঝা গেলে বলেন। ইয়েস ভাই বুঝছি। 11 নম্বর। 11 নম্বর হলো A can do a job in 24 days, B 9 days, C 12 days. B আর C দুইজন একসাথে কাজ শুরু করে কিন্তু 3 দিন পর ছেড়ে দেয়। তারপরে বাকি কাজটা এর করতে কতটুকু সময় লাগবে? দেখেন সিম্পল, আমি প্রথমে বলছি যে তাহলে কি কি আছে? 24, 9 আর 12, এই তিনটার এলসিএম কত? 12 দিয়ে 24 হয়। এখন 9 আর 24-এর ইয়ে কত হয়? 9 আর 24 এলসিএম 72। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হবে 3। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হবে 8। সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হবে 6। 6 12 72। বি আর সি দুইজন একত্রে কাজ শুরু করলো, তার মানে বি আর সি দুইজন একত্রে কাজ শুরু করেছে এবং কাজ করছে কয়দিন? 3 দিন কাজ করেছে। তাহলে ওরা দুইজন কতটুকু কাজ করলো? 8 আর 6 14, 3 14 42। ওরা 42 ইউনিট কাজ করে ফেলছে। তাহলে রিমেইনিং কতটুকু থাকে? রিমেইনিং থাকে 72 থেকে 42 বাদ, তার মানে 30 ইউনিটস থাকে রিমেইনিং। তাহলে এর কতদিন সময় লাগছে? তাহলে ডি অফ এ ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি 3 ইজ ইকুয়াল টু 10 ডেজ। তাহলে এর কাজটা শেষ করতে 10 ডেজ সময় লাগছে। ইয়েস ভাই বুঝছি। ওকে, 12 নাম্বার ম্যানুয়াল ম্যাথ। আচ্ছা করি। 12 নাম্বার দেখেন, 12 নম্বরে বলেছে যে আরিফ একা কাজ করতে তার আরিফ যখন বাবুর সাথে কাজ করে তখন তার যে সময় লাগে তার থেকে, যখন একা কাজ করে তখন তার থেকে 20 ঘন্টা বেশি সময় লাগে। আবার বাবু যখন একা কাজ করে তখন আরিফের সাথে কাজ করলে যে সময় লাগে তার থেকে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আরিফ যে একা কাজ করতে যে সময় নেয় এবং বাবু যে একা কাজ করতে সময় নেয় তার রেশিও বের করতে বলছে। ওকে, তাহলে ধরেন তাদের টুগেদার যখন তারা কাজ করে তখন তাদের 3 আওয়ার্স সময় লাগে। ঠিক আছে, তাহলে আরিফ একা কাজ করতে গেলে কতটুকু সময় লাগে? 3 + 20 আওয়ার্স।
আচ্ছা না দিই, বাবু একা কাজ করতে গেলে লাগে t+5 hours, রাইট? এখন এটা হলো জগৎ বিখ্যাত ফর্মুলা, যে তাহলে 1/t+20 প্লাস 1/t+5 ইজ ইকুয়াল টু কত হবে? 1/t হবে, রাইট? সো 1/t হইলে এখান থেকে t এর ভ্যালু বের করবেন, বের করে তারপরে এই t+20 আর t+5 এই দুইটার রেশিও বের করবেন। এইটুকু হোমওয়ার্ক। কনসেপ্টটা না বোঝা গেলে একটু বলবেন। ওকে, 13 নাম্বার। নম্বরে বলা আছে যে a man can build a hut in 9 days, উইমেনের লাগে 12 days, বয়ের লাগে 18 days। তার মানে তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পর ম্যানটা চলে যায়, আরো 2 দিন পর উইমেনটা চলে যায়, এবং বাকি কাজ বয় একা করে। তাহলে তাদের টোটাল ওয়েজ যদি 7,910 টাকা হয়, তাহলে বয় কত টাকা পাবে বেসড অন দ্য নাম্বার অফ ডেজ হি ওয়ার্কড। তার মানে বয় যে কাজ করছে সেই নাম্বার অফ ডেজ এর উপর ভিত্তি করে বয় এই 7,910 টাকার মধ্যে কত টাকা পাবে। এখন প্রথম কাজ হলো আমার টোটাল ওয়ার্ক ইউনিট বের করা। টোটাল ওয়ার্ক ইউনিট কত? 9, 12 আর 18 এর এলসিএম কত? 36। 36 যদি হয় তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত? ম্যানের এফিসিয়েন্সি হলো 4, উইমেনের এফিসিয়েন্সি কত? 3, বয়ের এফিসিয়েন্সি কত? 2। তাহলে ম্যান কয়দিন কাজ করলো? 2 দিন কাজ করলো। ম্যান 2 দিনে কাজ করছে কতটুকু ইউনিট? তাহলে 4 দুগুণে 8 ইউনিট কাজ করছে। উইমেন কতদিন কাজ করলো? টোটাল 4 ডেজ কাজ করছে। 4 ডেজ কাজ করার পরে তাহলে কতটুকু কাজ করলো? সে 12 ইউনিটস কাজ করলো। আচ্ছা, আর বয় ওই 4 দিন তো প্রথমে কাজ করছে, বয়ের কাজ কিন্তু মানে 3 ভাগে হয়েছে। একবার ম্যান আর উইমেন যখন যে 2 দিন ছিল সেই 2 দিন, আবার উইমেন শুধু ছিল যে 2 দিন সেই 2 দিন। তার মানে ওই 4 দিন কাজ সে একসাথে করছে, আর বাকি কাজ কি করছে? বাকি কাজ একা করছে। সো আচ্ছা, আপনি এখান থেকেও করতে পারেন। সো তাহলে এটা ইয়ে করেন, এই দুইটাকে আপনি যোগ করেন, 20 আসলো, রাইট? এখন তাহলে রিমেইনিং ওয়ার্ক কত? 36 থেকে 20 মাইনাস করে দিলে 8, 16 থাকে, ঠিক আছে। এখন তাহলে বয় ওয়ার্ক কতদিন? নাম্বার অফ ডেজ বয় ওয়ার্ক 16 বাই এফিসিয়েন্সি 2, তাহলে 8 ডেজ। বয় কাজ করছে 8 দিন। তাহলে এখন তাদের ম্যান, উইমেন আর বয় এদের ডে এর রেশিও কত? 2:4:8, which means 1:2:4। তাহলে বয়ের কত টাকা পাবে? 4/7 ইন্টু 7910। তো এখন এটাকে যদি ক্যালকুলেট করেন কত আসবে? সি 4520, এটা বয় পাবে। না বোঝা গেলে আওয়াজ দিন। আচ্ছা, 14 নম্বর। নম্বরে বলা আছে যে A is twice as good at workman as B.
তার মানে এ বি এর চেয়ে টয়েস গুড, মানে টয়েস এফিশিয়েন্ট। ওকে, and is therefore able to finish the job in 18 days less than B. In how many days they can finish the job working together? তার মানে আপনি যদি এফিসিয়েন্সি অফ এ চিন্তা করেন এবং এফিসিয়েন্সি অফ বি চিন্তা করেন তাহলে 2:1 আসবে। এখন কি হয়, 18 দিন কমে, এ বি এর চেয়ে 18 দিন কমে করতে পারে। এখন তাহলে এখন কতদিন কমে করতে পারছে? এখন একদিন কমে করতে পারছে। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্সটা 18তে নিয়ে যেতে হবে। আচ্ছা ভালো কথা, 18তে নিয়ে গেলে এটাতে এফিসিয়েন্সি আছে, তাহলে প্রথমে একে ডে তে নিয়ে যাওয়া হবে। তাহলে ডে অফ এ ইজ টু ডে অফ বি কত? 1:2। এখন যদি আপনি 18তে মাল্টিপ্লাই করে দেন 18:36, এটা কিন্তু এফিসিয়েন্সি ছিল, ঠিক আছে। এখন আমাদের এইখানে হিসাব করবেন যে ডে কয়দিন কম লাগতেছে। এখন লাগে একদিন কম, তাহলে কয়দিন কম লাগবে? 18 দিন কমানো লাগবে। সো 18 আর 36, তাহলে এ এর লাগে হলো 18 দিন, বি এর লাগে 36। তাহলে তারা দুইজন যদি একসাথে কাজ করে কতদিন সময় লাগবে? কাজটা শেষ করতে ওই যে প্রথমে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম সেই ফর্মুলা দিয়ে করে ফেলেন। তাহলে কত আসে? 54, 3 18 54, 12 দিন সময় লাগবে। না বুঝলে একটু বলেন। ওকে, আই গেস ক্লিয়ার। এই লাস্টের পার্টটা কিভাবে করলেন? ওই যে প্রথম সূত্রটা কোনটা জানি? এটা প্রথমে, একদম প্রথমে যে ফর্মুলাটা দেখাইছিলাম না, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ও ওইটা আচ্ছা। দুইজন যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজ শেষ করতে পারবে? 15 নাম্বার। Follow number বলছে A and B working together finish a job in X days. If A works alone and complete the job, he will take X plus 4 days. If B works alone and complete the job, he will take X plus 16 days. What is X? Simple. তাহলে X plus 4 এর efficiency plus B এর efficiency is equal to দুইজনের একসাথে efficiency. এখন অপশন থেকে ভ্যালু চেক করবে। ভ্যালু চেক করলে C will be the answer. আর এছাড়া ক্যালকুলেট করেও বের করতে পারেন এক্স এর ভ্যালু, যেহেতু তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা ফ্র্যাকশন আছে, কিন্তু ইট উইল টেক মোর টাইম। এন্ড যেহেতু অপশনে সব এক্স এর ভ্যালু দেয়া, সো এক্স এর ভ্যালু বসে চেক করলে আপনার সহজ হবে। এটা যদি বোঝা যায় 16 নম্বরে যাব আমরা। 16 নম্বরে বলছে a female worker can do a job in 12 hours and a male worker can do a job in 6 hours. তার মানে টোটাল ওয়ার্ক কত এদের? টোটাল ওয়ার্ক হলো 12 ইউনিটস। তাহলে ফিমেলের এফিসিয়েন্সি কত? 1, মেলের এফিসিয়েন্সি কত? 2। আচ্ছা, if equal number of male and female members were deployed to do the job and the team completed the job in 2 hours, how many male workers were employed? তার মানে ইকুয়াল নাম্বার, কারণ মেলও যতটুকু যে কয়জন ছিল এক্স, ফিমেলও সেই কয়জন ছিল। এটা মেল, এটা ফিমেল, এটা ফিমেল, এটা একই কথা। দুইজন একসাথে কাজ করছে এবং এর সাথে কি ছিল? তাদের এফিসিয়েন্সি। এর সাথে ধরেন ফিমেল এইটা আর এটা মেল, এফিসিয়েন্সি ছিল যে এক্স জন ফিমেল প্রত্যেকের এফিসিয়েন্সি হলো 1 ইউনিট করে, এক্স জন মেল প্রত্যেকের এফিসিয়েন্সি 2 ইউনিট করে। এবং এখানে তারা 2 ঘন্টায় কাজ শেষ করে ফেলছে। কতটুকু কাজ? টোটাল ওয়ার্ক ইউনিট 12 ইউনিট কাজ। which means x এর ভ্যালু কত? 6, 3, 2। তাহলে দুইজন মেল এন্ড দুইজন ফিমেল মেম্বার এমপ্লয়েড ছিল। আনসার 2। না বোঝা গেলে একটু বলেন। 17 লাখ। নম্বরে বলেছে a tank is filled in 5 hours
by 3 pipes ABC. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. তার মানে A এর এফিসিয়েন্সি যদি 1 হয়, B এর এফিসিয়েন্সি কত হবে? 2। আবার B এর এফিসিয়েন্সি যদি 2 হয়, C এর এফিসিয়েন্সি কত? C is twice as fast as B, তার মানে 4। ঠিক আছে, এই হলো তিনজনের এফিসিয়েন্সি। এখন কি বলছে? এখন বলছে যে হাউ মাচ টাইম উইল পাইপ এ অ্যালোন ক্যান টেক। আবার প্রথমে বলছে যে 5 ঘন্টায় তারা তিনজন একসাথে কাজ করলে 5 ঘন্টায় শেষ হয়ে যায়। তার মানে তিনজন একসাথে কতটুকু কাজ করতে পারে? 1 ঘন্টায় 7। তাহলে 7 ইউনিট কাজ। টোটাল ওয়ার্ক কত? তাহলে টোটাল ওয়ার্ক হলো 7 into 5, তাহলে 35। টোটাল ওয়ার্ক হলো 35 ইউনিটস। এখন কার? পাইপ এ এর টাইম জানতে চাইছে, তাহলে পাইপ এ এর টাইম কি? 35 বাই এ এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে ইজ ইকুয়াল টু 35 আওয়ার্স সময় লাগবে যদি এ একা পূরণ করতে চায়। আঠারো নম্বর দেখেন, পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 12 আওয়ার্স। একটা পাম্প 2 ঘন্টায় ওইটা ফিল আপ করতে পারে। বিকজ অফ আ লিক ইট টুক 2 whole 1/3 hours to fill the tank. লিক থাকলে কিছু পানি বের হয়ে যাবে, সো তার সময় একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, the leak can drain all the water of the tank in, তাহলে ওই লিকের এফিসিয়েন্সিটা কত? বা ওই লিক যদি টোটাল ওয়াটার যদি একটা ট্যাঙ্কের করতে চায়, ড্রেন করতে চায়, তাহলে কতটুকু সময় লাগবে? এখানে একটা কনসেপ্ট বোঝা জরুরি, যে জায়গাটাতে কনফিউজড হয়ে যায় সবাই মাঝামাঝি, সেটা হলো দেখেন এই জায়গায় কিন্তু যদি আপনি চিন্তা করেন যে একটা পাইপ সে 2 ঘন্টায় সে কি ফিল আপ করতে পারে, তাহলে এই ফিল আপ করার পাইপটা উইদাউট এনি কি, উইদাউট লিক, পাইপ উইদাউট লিক, ঠিক আছে, যদি হয় তাহলে এইটা থেকে যদি আপনি মাইনাস করেন পাইপ উইথ লিক, তাহলে এখান থেকে কি পাবেন? লিকটা পাবেন না, পাইপ পাইপ কাটা যাবে। আবার যদি আপনি একটু আরো নোটেশন ভালো করে দেন, তাহলে পি মাইনাস পি প্লাস লিক, তাহলে কি পাওয়া গেল? লিক পাওয়া গেল। তো আমরা ঠিক এইটাই করব, যে পাইপের এফিসিয়েন্সি দেখব আর ওই ট্যাঙ্কটা লিক, কারণ একজন ফিল করছে একজন ড্রেন করছে, সো দ্যাটস ওয়াই 1/2 এটা হলো পাইপের এফিসিয়েন্সি, আর 1/2 হোল 1/3 দ্যাট ইজ 7/3, এটা হলো এই পাইপ প্লাস লিক এইটার এফিসিয়েন্সি। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি হিসেব করেন তাহলে আসবে 1/2 minus 3/7, which means 1/14. সো এটা কি, এটা আসছে এফিসিয়েন্সি। তাহলে টোটাল কতদিন লাগবে? 14 আওয়ার্স লাগবে। যদি আওয়ার্স থাকে তাহলে 14 আওয়ার্স লাগবে। দিস ইজ দ্য আনসার। এটা হলো ড্রেইনের এফিসিয়েন্সি ছিল, আর ড্রেইনের এফিসিয়েন্সি থেকে আমরা ড্রেইনের টাইম পেয়ে গেলাম, ওই লিকের এফিসিয়েন্সি থেকে লিকের টোটাল আওয়ার পেয়ে গেলাম। না বুঝলে একটু বলেন। না ভাই, ক্লিয়ার। ওকে, 19 নাম্বার। নম্বরে বলা আছে এবিসি যাদের যারা 30 মিনিট, 20 মিনিট এবং 10 মিনিটে একটা ট্যাঙ্ক, এমটি ট্যাঙ্ক ফিল করতে পারে, তার মানে টোটাল
ওয়ার্ক ইউনিট এখানে কত? 30, 20 আর 10 এর 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 2, বি এর 3, সি এর 2, 3, সি এর 6। তাহলে এখন যেটা বললো, when the tank is empty all the 3 pipes are open, তিনটা পাইপই ওপেন করে দেওয়া হলো। এ, বি এন্ড সি discharge chemical solution PQ respectively। যাই হোক, what is the proportion of the solution R in the liquid in the tank after 3 minutes? 3 মিনিট পরে কতটুকু হবে? তাহলে ধরেন এও 3 মিনিট চলছে, এও 3 মিনিট চলছে, এও 3 মিনিট চলছে, তাহলে টোটাল কতটুকু গেছে? 6 ইউনিটস, 9 ইউনিটস, 18 ইউনিটস। টোটাল কতটুকু গেল? 9, 6, 15, 15 আর 18 তে 33 ইউনিটস গেছে টোটাল। এই 33 ইউনিটস এর মধ্যে কে কতটুকু বলছে? সলিউশন আর। সলিউশন আর কাকে রিপ্রেজেন্ট করবে? সি কে। সি কতটুকু ছিল? 18 ইউনিটস। তাহলে 18 ইউনিট, সো 3 দিয়ে ভাগ করে দিলে 6/11। এটা ছিল সলিউশন আর। So this is the answer. বোঝা না গেলে একটু বলবো। ওকে, 20 নম্বর এবার। নম্বরে বলেছে a tank, 2 taps, a water tank, 2 taps. Tap 1 can fill in 8 hours and tap 2 can empty the tank in 16 hours. তাহলে টোটাল ওয়ার্ক ইউনিট কত? 16 ইউনিটস। তাহলে ট্যাপ 1 এর এফিসিয়েন্সি কত? 2, আর ট্যাপ 2 এর এফিসিয়েন্সি কত? -1। খেয়াল করেন, কারণ সে এমটি করার জন্য আমরা -1 দিলাম। আচ্ছা, তাহলে এখন যদি how long will they take to fill the tank if both pipes are open simultaneously but tap 2 is closed after 8 hours? তার মানে ধরেন যে ফিল করবে তো সে, তাহলে 2 ইনটু কতক্ষণ ফিল করছে আওয়ার দিলাম, সেখান থেকে আমি মাইনাস করলাম 1 ইনটু 8। 1 কেন? এই 1টা হলো 1 ইউনিট করে সে, তার এফিসিয়েন্সি 1 ইউনিট করে সে করে ড্রেইন করতে পারে। কত ঘন্টা করে? 8 ঘন্টা করে। এবং ফাইনালি আমার কতটুকু লাগবে? 12 ইউনিট, 16 ইউনিট লাগবে, 16 ইউনিট। সো H is equal to what? 24, 12, 12 আওয়ার্স। তাহলে ওই ট্যাঙ্কটা যদি এরকম কন্ডিশন থাকে তাহলে 12 আওয়ার্স পরে ওইটা ফিল হয়ে যাবে। 2H টা বুঝলাম না। 2 H মানে হলো নাম্বার অফ আওয়ার্স ইট টুক টু ফিল দ্য ট্যাঙ্ক। কতক্ষণ সময় লেগেছে? কারণ কি, এই যে 2, এটা তো ট্যাপ 1, ট্যাপ 1 এর এফিসিয়েন্সি, ট্যাপ 1 এর টাইম। কারণ ভরলে তো ট্যাপ 1ই ভরবে, রাইট? ট্যাপ 2 তো বেরই করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটাল কত সময় লাগতেছে সেটা। দেখেন 21 হলো 1 year ago Pinky was 4 times as old as her daughter Shoma. 6 years hence Pinky's age will exceed her daughter's age by 9 years. The ratio of the present age of Pinky and her daughter is, তাহলে 1 বছর আগে কতটুকু ছিল? পিঙ্কি ছিল 4 times as old as daughter। সোমার ধরেন x ছিল 1 বছর আগে, আর পিঙ্কির তাহলে কত ছিল? 4x ছিল। তার মানে এখন প্রেজেন্ট, এটা ছিল 1 বছর আগে, তাহলে প্রেজেন্ট কতটুকু আছে? প্রেজেন্ট তাহলে সোমার x+1 হইছে আর পিঙ্কির হইছে 4x+1। আচ্ছা, এখন বলছে পিঙ্কি's age will exceed her daughter's age by 9 years, 6 years hence। তার মানে এখন যদি আপনি ইকুয়েশন তৈরি করেন 6 বছর পরে, তাহলে 6 ইয়ার্স পরে কি হবে? এটা হলো
+6 এর পরে তাহলে এটা x+7 টোটাল, আর এটা হলো 4x + 7। কারণ এই 4x এর সাথে 6 যোগ করতে হবে, আবার x+1 এর সাথে 6 যোগ করতে হবে। তাহলে এখন বলছে যে exceed by 9 years, তার মানে এই যে পিঙ্কির যে এক্সটা, পিঙ্কির যে এজ 4x + 7 এর সাথে 9 যোগ করলে, আচ্ছা এইটা সমান সোমার এইজ x+7 তার সাথে 9 যোগ করলে ইকুয়াল হবে, কারণ এক্সিড করে যাবে পিঙ্ক। তো এখন কত আসতেছে? 3x is equal to 7 ক্যান্সেল হয়ে যাবে, 9 থাকবে, or x is equal to 3। যদি 3 হয় তাহলে কি বলছে? তার প্রেজেন্ট এজ কত? এইটা আর এইটা। তাহলে প্রেজেন্ট এজ, সোমার প্রেজেন্ট এজ হলো 4 আর পিঙ্কির প্রেজেন্ট এজ হলো 13। So this is the answer. Okay, ক্লিয়ার ভাই? 22 নম্বর দেখ। The age of the father of 2 children is twice that of the elder one, added to 4 times that of the youngest one. So, if the arithmetic mean and product of the ages of the 2 children is 8 years and 48 years respectively, then what is the age of the father? তার মানে বলছে যে বাবার এইজটা দুইটা চিলড্রেনের মধ্যে বড় জনের দ্বিগুণ এবং ছোট জনের চতুর্গুণ, এই দুইটার যোগ করলে যা হয় বাবার এইজ। তাই ধরেন বাবার এইজটা হলো ধরেন f, তার মানে কি? ধরেন বড় ছেলের S1 আর ছোট ছেলের হলো S2, এটাই তো। এখন আবার বলছে যে সন দুইজনের এইজ যদি আপনি অ্যারিথমেটিক মিন যদি দেখেন, অ্যারিথমেটিক মিন মানে কি? এর নিচে 2 দিয়ে এখানে 8, or S1 + S2 is equal to 16, আর দুইজনের প্রোডাক্ট কত? 48। এখন আপনি যদি দেখেন তাহলে এই 48 কে ভাঙা যায় কিভাবে? 16 মিলাইতে হবে। তাহলে আপনি যদি দেখেন 24 দুগুণে 42 না, 4 12 48, তাহলে এটা 12, এটা 4, যে এই দুটাকে যোগ করলে এই 16 পাওয়া যায়। তার মানে বড় ছেলের বয়স হলো 12 আর ছোট ছেলের বয়স কত? 4। তো তাহলে এখন এখানে ভ্যালু বসায় দেন, 2 × 12 যোগ 4 × 4 is equal to 40। তাহলে বাবার বয়স ছিল 40 বছর। ঠিক আছে? ওকে, বাকি তিনটা একটু বাসায় দেখেন, না পারলে আমরা ইনশাল্লাহ সলভ ক্লাসে এটা সলভ করে দেব। আর একটা ব্যাপার হলো যে আপনাদের কালকেও ক্লাস আছে, হ্যাঁ? একটু আমি এক্সপেক্ট করবো আপনারা একটু এটা দেখবেন যে আপনাদের এইখানে যদি দেখেন তাহলে আপনাদের টানা ক্লাস আছে, হ্যাঁ? যেমন আপনার কালকে ক্লাস আছে, স্যাটারডেতেও ক্লাস আছে। স্যাটারডেতে M7 আর M8 এর উপরে হ্যালো, সো
ভাইয়া 8 আর 9 এর যদি সলিউশনটা দিতেন। হ্যাঁ দিয়ে দিব না। আর ভাই আজকে আমার এক্সামের কোনো মেসেজ আসে নাই, মানে মেইল আসার কথা ছিল গতকাল, মেইল আসে নাই ওই মক টেস্ট রিলেটেড। এগুলো আসলে জানি না ভাই, এগুলো একটু অফিসে কথা বলি, ঠিক আছে? উই ডোন্ট ডিল উইথ দিস। ঠিক আছে কালকে 16 নাম্বার অঙ্কটা একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ 16 নাম্বারটায় আপনি টোটাল লিখছেন, টোটাল আর 12 লিখছেন, ওটা বুঝি নাই। 16 নম্বরে টোটাল 12। জি। তো 16 নম্বরে একটু দেখেন যে আপনার বলছে যে ফিমেল ওয়ার্কার ক্যান ডু আ জব ইন 12 আওয়ার্স আর আ মেল ওয়ার্কার ক্যান ডু আ জব ইন 6 আওয়ার্স। তাহলে এই দুইটার এলসিএম কত হয়? 6 আর 12 এর বলেন। ও, এই দুইটা এলসিএম করা হয়েছে। এলসিএম কত হয়? 12। হ্যাঁ 12। 12। তো আমরা তো এলসিএম ই টোটাল ওয়ার্ক ধরি, রাইট? জি ভাই। এই তো। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ। হ্যাভ আ ভেরি গুড নাইট। আসসালামু আলাইকুম।